হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 4-এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সব গাড়ি করে ফেডারেল ব্যুরোর সমস্ত লোকেরা সেইখানে পৌঁছে যায় যেখানে সাং জিনওো আর থমাস লড়াই করছিল। এখন সেইখানে নেমে অ্যাডাম হোয়াইটের সঙ্গে থাকা লোকটা বলে, কি চলছে এখানে? এত পাওয়ারফুল মানা কোথা থেকে আসছে? কোনো দুটো মনস্টার কি লড়াই করছে? আর এরপরে সে অ্যাডাম হোয়াইটকে বলে, আশেপাশের আবহাওয়া একদমই ভালো না, তুমি একটা কাজ করতে পারো, তুমি এখান থেকে চলে যেতে পারো। আর এরপরই তারা ফ্যাক্টরির উপরে বিশাল ভাঙচুর দেখতে পায়, যেটা দেখে অ্যাডাম বলে, এটা কি দেখছি? আর এখন তার সামনে থাকা লোকটা বলে, তুমি ঠিকই দেখছো, ওটা থমাস আন্দ্রে। আর এরপরে সে অ্যাডাম হোয়াইটকে এটাও জিজ্ঞাসা করে যে আমরা এখন কি করব। যাতে অ্যাডাম হোয়াইট বলে, আমাদেরকে যে করেই হোক ওনাদেরকে থামাতে হবে। কিন্তু সামনের লোকটা বলে, থামাতে হবে কি করে? আমরা কি করে থামাতে পারবো ওনাদেরকে? আর এই সময় সবাই দেখতে পায় যে সাং জিনওো থমাসকে মেরে তার অবস্থা খারাপ করে ফেলছিল। এখন থমাসও সাং জিনওোকে দেখে ভাবে, কি করে একটা মেজ টাইপ হান্টার কি করে এত পাওয়ারফুল হতে পারে? তাহলে আমি কি ওর কাছে সত্যি সত্যি হেরেই যাব? না, এটা হতে পারে না, আমি কোনোদিনও হারতে পারি না, আমি থমাস আন্দ্রে। আর এই বলে সে সেখান থেকে উঠে পড়ে আর সাং জিনওোকে বলে, তোমার কি মনে হচ্ছে তুমি আমাকে হারাতে পারবে? তুমি জানো আমি কে? আর সাং জিনওো এইবারও একই কথা বলে, তুমি কে সেটা আমার কাছে কোনো ব্যাপার না। আর এই বলে সে থমাসের উপরে আরো অ্যাটাক করতে থাকে। এখন অনেক দূর থেকে অ্যাডাম হোয়াইট সাং জিনওোকে বলে, মিস্টার সাং জিনওো, আপনি থামুন প্লিজ। এতক্ষণে সাং জিনওো থমাসের কবজ পুরো ভেঙে ফেলেছিল। আর তারপরে থমাস নিজের থেকেই হার মেনে নেয়। সে বলে, আমি হেরে গেছি, আমি আর পারবো না। আর এই ঘটনা দেখে সেখানকার সবাই চমকে যায়। অ্যাডাম হোয়াইট মনে মনেই ভাবতে থাকে, এটা কি আদৌ সম্ভব? দ্য গ্রেট থমাস আন্দ্রে সাং জিনওোর কাছে হেরে গেল। আর শুধুমাত্র হেরে গেলই না, আমার মনে হয় না যে পৃথিবীতে আর কোনো হান্টার আছে যে থমাসের উপরে এরকম ড্যামেজ করতে পারবে। এই খবরটা পৃথিবীতে খুব দ্রুতই ছড়িয়ে যাবে। আর এরপরেই আমরা দেখতে পাই যে সেইখানে একটা হিলার চলে আসে আর থমাস আন্দ্রেকে হিল করতে থাকে। এখন হিলারটা বলে, থমাস আন্দ্রের সমস্ত হাড়গোড় ভেঙে গেছে আর প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে গেছে। তার একার পক্ষে থমাসকে হিল করা কোনোভাবেই সম্ভব না, আরও কয়েকজন হিলারের দরকার। ভাগ্যিস থমাস আন্দ্রে একটা ন্যাশনাল লেভেলের হান্টার, সেই কারণে ও বেঁচে গেছে, না হলে অন্য যে কোনো হান্টার এতক্ষণে 10 বার মরে যেত। এখন আমরা দেখতে পাই সেখানকার সমস্ত লোকজনেরা হুটোপাটা করতে থাকে। তারা সবাই এইটা ভেবেই খুশি থাকে যে এইখানে কেউ মরেনি। এখন মিস্টার অ্যাডাম হোয়াইট ভাবতে থাকে, অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারতো, ভাগ্যিস তেমন কিছু হয়নি। আর এই সময় অন্য একটা লোক এসে অ্যাডাম হোয়াইটকে বলে, মিস্টার অ্যাডাম হোয়াইট, হোয়াং ডংসু কিন্তু আর শ্বাস নিচ্ছে না, ওর হার্টও বন্ধ হয়ে গেছে। আর হঠাৎই সাং জিনওোকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা দেখতে পাই যে সাং জিনওো বেরুর সঙ্গে শ্যাডো এক্সচেঞ্জ করে কোরিয়াতে চলে আসে। সে এখন কোরিয়ার একটা বড় বিল্ডিং এর উপরে বসে থাকে। অন্যদিকে বেরু এখন আমেরিকাতে হসপিটালের বেডে জিনোকে হিল করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে সাং জিনওোর সামনে এখন একটা নতুন শ্যাডো বিস্ট দাঁড়িয়ে আছে। সে এখন সাং জিনওোকে বলছে তার একটা নাম দিতে। আর এখন সাং জিনওো বলে, যেহেতু তুমি মরার আগে খুবই গ্রিডি ছিলে, তাই তোমার নাম আমি গ্রিড রাখছি। এই নামটা ভালো না হোয়াং ডংসু? যেটা শুনে শ্যাডো বিস্টটাও বলে, এটা খুবই ভালো নাম, ধন্যবাদ। আর আমরা এটাও বুঝে যাই যে এই শ্যাডো বিস্টটা হলো অ্যাকচুয়ালি হোয়াং ডংসুর শ্যাডো বিস্ট। আর এদিকে নাম দেওয়ার পরে সাং জিনওো তাকে বলে, ঠিক আছে তাহলে একটা কাজ করো, আবার আগের মতো মাথা নিচু করে বসে পড়ো। আর হোয়াং ডংসু তার কথা মতো একই কাজ করে। আর এরপরের দিনই থাকে ইন্টারন্যাশনাল গিল্ড কনফারেন্স, যেখানে এখন আমরা দেখতে পাই যে সাং জিনওো প্রবেশ করছে আর সমস্ত রিপোর্টাররা তাকে ঘিরে রয়েছে। সবাই হয়তো খবর পেয়ে গেছে যে আগের দিন কি হয়েছে। এখন সাং জিনওোর পাশে দাঁড়িয়ে থাকা লোকটাও ভাবতে থাকে যে সাং জিনওোর কি এতটাই পাওয়ার যে সে থমাসকেও হারিয়ে ফেললো। আর এই ভাবার পরেই সে সাং জিনওোকে বলে, যারা যারা হোয়াং ডংসুর সঙ্গে ছিল তাদের সবার সঙ্গে আমরা কথা বলে নিয়েছি, আর ফেডারেল ব্যুরো অফ হান্টার তাদের উপরে ঠিক অ্যাকশন নেবে। এদিকে তার এই কথা শুনে সাং জিনওো ভাবতে থাকে, হোয়াং ডংসুকে নিয়ে আমার কোনো চাপ নেই, আমি আবার আমেরিকাতে এসেছি একটাই কাজে, আমার একটা প্রশ্নের উত্তরের জন্য, আর সেটা পেয়ে গেলে আমি চলে যাবো এখান থেকে। আর এরপরে সাং জিনওো যখন মিটিং কনফারেন্স রুমে ঢোকে, তার আগে ওই লোকটা সাং জিনওোকে দুটো ইয়ারফোন দিয়ে দেয় আর বলে যে এই দুটো কানে পরে নিতে, তাহলে সে সাং জিনওোকে সবকিছু বলতে পারবে। এখন আমরা দেখতে পাই যে এই মিটিংয়ে সমস্ত দেশের টপ হান্টাররা এসে বসে রয়েছে, যেখানে প্রচুর হান্টাররা থাকে। আর এইখানেই চায়নার 7 স্টার হান্টার লিউ জিগ্যাংও থাকে। সে সাং জিনওোকে দেখে খুশি হয়। আর এখন সেখানকার বাকি সমস্ত হান্টাররাও সাং জিনওোকে নিয়েই কথা বলতে থাকে। তারা সবাই এটা আলোচনা করে যে এই এশিয়ান হান্টারটা থমাস আন্দ্রেকে নাকি প্রায় মেরেই ফেলেছিল। আর টোকিওতে যে এস র্যাঙ্কের গেটটা খুলেছিল, সেই গেটটা বন্ধ করতেও নাকি এই ছেলেটা একাই অনেক কাজ করেছিল। আর এখন যখন সাং জিনওো চেয়ারে বসে, তখন সমস্ত হান্টাররা এবং বাকি সবাই তার দিকেই তাকিয়ে থাকে। এখন মিটিংয়ে সবার সামনে আসে মিস্টার ডক্টর বেলজার। তিনি এসে সবাইকে বলেন, তোমরা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছ যে আজকালকার দিনে গেটের সংখ্যা খুবই বেড়ে গেছে, কিন্তু এরই সঙ্গে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করেছি, যেটা মাঝে মধ্যে আকাশে দেখা যাচ্ছে। আকাশে মানার পাওয়ার ধীরে ধীরে বাড়তেই থাকছে, আর অন্য সমস্ত বায়ুস্তরের মতনই সেটা একটা অন্য স্তর বানিয়ে ফেলেছে। আমরা সেই স্তরটার একটা আলাদা নাম দিয়েছি,
যেটাকে আমরা বলছি ম্যাজিস্ফিয়ার। আর এই ম্যাজিস্ফিয়ারই কোনো কোনো দেশের ওপরে বড় বড় ক্লাস্টার বানিয়ে ফেলেছে। এরকম ক্লাস্টার পুরো পৃথিবীতে 9টা আছে, কিন্তু যেই জায়গার ক্লাস্টারটা সব থেকে বড় সেটা হলো সাউথ কোরিয়া। আর এখনো সবাই সাউথ কোরিয়ার নাম শুনে সাংজিনভোর দিকে তাকিয়ে থাকে, যেটা দেখে ডক্টর বেলজার এখন সবাইকে বলে সাংজিনভোর দিকে তাকিয়ে থাকার কোনো মানে হয় না। যদি সাংজিনভো নিজে একটা ম্যাজিস্ফিয়ারকে বন্ধ করার ক্ষমতা রাখে তাহলে ওর পাওয়ার একটা জীবন্ত হান্টারের থেকে অনেক বেশি। এদিকে 9টা এরকম ক্লাস্টারের কথা শুনে সাংজিনভো ভাবতে থাকে 9টা ক্লাস্টার, এটা কি কোনোভাবে 9টা মোনার্কের সঙ্গে রিলেটেড? আর এখন ডক্টর বেলজার সবাইকে আবার বলে আমাদের এখন এই বিষয়টা নিয়ে তেমন কিছু করার নেই, যেহেতু এটা কি করে হচ্ছে সেটা আমরা পুরোপুরি জানি না। কিন্তু তার মানে এটাই না যে আমরা এই বিষয়টা নিয়ে একদম ভাববই না, হয়তো 10 বছর আগের মতনই পৃথিবী আবার বদলাতে পারে। আর এই বলেই ডক্টর বেলজার সেখান থেকে চলে আসে। আর তারপরে স্টেজে অন্য একটা লোক যায়, তিনি গিয়েই বলেন এখানকার সমস্ত হান্টারদের জন্য আমার কাছে একটা জরুরি অ্যানাউন্সমেন্ট আছে। আমার এটা বলতে খুবই খারাপ লাগছে যে প্রায় 2 সপ্তাহ আগে আমাদের একটা ন্যাশনাল লেভেল হান্টার ক্রিস্টোফার রিডের মৃত্যু হয়েছে, কিন্তু তাকে যে মেরেছে তাদেরকে আমরা এখনো পুরোপুরিভাবে যাচাই করতে পারিনি। আর এই কথা শোনার পরেই মিটিংয়ের সমস্ত হান্টারদের মধ্যে হইচই শুরু হয়ে যায় যে ক্রিস্টোফার রিডের মতো একটা ন্যাশনাল লেভেল হান্টারকে কে মারতে পারে। অন্য একটা ন্যাশনাল লেভেলের হান্টারই একটা ন্যাশনাল লেভেলের হান্টারকে মারার ক্ষমতা রাখে, কিন্তু তাহলে কি এটা ওই ছেলেটা হতে পারে যে ছেলেটা আগের দিন থমাসকে প্রায় মেরেই ফেলছিল? আর এরপরে সবাই সাংজিনভোর দিকে তাকিয়ে থাকে, সবাই সন্দেহ করে যে সাংজিনভোই হয়তো ক্রিস্টোফারকে মেরেছে। কিন্তু এখন স্টেজে থাকা ওই লোকটা সমস্ত হান্টারদেরকে ডেকে বলে সবাই ভালো করে শুনবেন, আমরা একজনকে সন্দেহ করছি যে হয়তো ক্রিস্টোফারকে মারতে পারে। আর এরপরেই তিনি সাংজিনভোর বাবার ছবি পেছনের স্ক্রিনে দেখায়। সমস্ত লোকজন এখন দেখে ভাবে এটা কে, সাংজিনভো? না হলেও সাংজিনভোর মতনই তো লাগছে। কিন্তু তারা এখন সামনে বসে থেকে বুঝতে পারে যে সাংজিনভো খুবই রেগে গেছে। আর তারা বলা বলি করতে থাকে না না, শুধুমাত্র ওরকম দেখতে, সাংজিনভোটা আদৌ না, একদম পেছনে তাকানো যাবে না। আমাদের তো সব রকম এশিয়ান ফেসই একই রকমেরই মনে হয়। এদিকে সাংজিনভো এখন এটা ভাবতে থাকে যে সবাই তার বাবাকে কেন সন্দেহ করছে। তার এখন এটাও মনে পড়ে যে রুলাররা এই পৃথিবীতে ডানজনের গেট খোলে আর তারাই এই পৃথিবীতে সমস্ত বিস্ট পাঠায়, কিন্তু তারা তার বাবার মতো দেখতে একটা বিস্টকে কেন পাঠাবে? আর একই সঙ্গে তার এটাও মনে পড়ে যে কামিজ তাকে বলেছিল এই দুনিয়াতে 4টি বিলিয়ন লাইট অফ ফ্রেগমেন্ট আছে যাদেরকে রুলার নিজে থেকে পাওয়ার দিয়েছে। তাহলে আমার বাবার কাছে কি সেরকম কোনো পাওয়ার আছে? এদিকে স্টেজে দাঁড়িয়ে থাকা লোকটা এখন আরো বলে আমরা এনাকে একটা এ র্যাঙ্কের ডানজনের থেকে পেয়েছিলাম, আর এই বিস্টটা মানুষের মতো কথাও বলতে পারে। তিনি কোরিয়া ভাষা বলতো, তাই আমরা একটা এস র্যাঙ্ক হান্টার যে কিনা কোরিয়ান ভাষা পারে তাকে এনার সঙ্গে কথা বলতে পাঠিয়েছিলাম। হান্টারটার নাম হলো হোয়াং ডংসো। কিন্তু সেই সময় ওই বিস্টটা হোয়াং ডংসোকে খুব খারাপভাবে মারে আর সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর থেকেই আমাদের ফেডারেল ব্যুরোর হেডকোয়ার্টারের উপরে অনেক চাপ চলে আসে। আর এই সময় সে এটাও বলে যে এইরকম একটা বিস্ট হোয়াং ডংসোর মতো একটা এস র্যাঙ্কের হান্টারকেও খুবই খারাপভাবে হারিয়ে ফেলেছিল। তাই এরকম হতেই পারে যে এরকম আরও অনেক বিস্ট অনেক ডানজন থেকে বেরিয়েছে আর তারা সবাই মিলে হয়তো ক্রিস্টোফারকে মেরেছে। আমরা আপাতত এতটুকুই ভাবতে পারছি, এখন কোনটা সত্যি বা কোনটা মিথ্যে সেটা আমরা কিছুই জানি না। এখন তারা সবাই দেখতে পায় যে স্ক্রিনে সেই ভিডিওটা চলছিল যেই সময় ওই বিস্টটা হোয়াং ডংসোকে মারছিল। তখন সে বলেছিল তুমি ভুল করেও সাউথ কোরিয়াতে যেও না, আমি এটা আমার ছেলের জন্য বলছি না, আমি এটা তোমার জন্য বলছি, তুমি মরেও শান্তি পাবে না। আর এখন সাংজিনভো এই কথাটা গ্রিডকে জিজ্ঞাসা করে যে কিনা এখন হোয়াং ডংসোরই শ্যাডো সোলজার। গ্রিড এখন সাংজিনভোকে বলে আপনি ঠিকই ধরেছেন। সাংজিনভো বুঝতে পারে যে এটা নিশ্চয়ই তার বাবা। এখন স্টেজে থাকা লোকটা সমস্ত হান্টারকে সবশেষে এটাই বলে আমরা সমস্ত গিল্ডদেরকে বলছি যদি এইরকম কাউকে আপনারা দেখেন তাহলে সেটা দ্রুতই আমাদেরকে জানাতে। আর এরপরেই অপর দিক থেকে একটা হান্টার প্রশ্ন করে আচ্ছা আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে এই বিস্টটা মানুষ না? যার উত্তরে স্টেজে থাকা লোকটা বলে ওনার শরীর থেকে যেরকম মানা পাওয়ার বেরোয় সেইটা একটা বিস্টের মতনই। আর এখন অন্য একটা হান্টার প্রশ্ন করে এই বিস্টটা তো বলছে যে উনি 10 বছর আগে একটা ডানজনের ভেতরে হারিয়ে গেছিল, তাহলে উনি যেই মানুষটার কথা বলছেন তিনি কি আসলে ছিলেন 10 বছর আগে? যার উত্তরে স্টেজে থাকা লোকটি বলেন যে হ্যাঁ এরকম একটা লোক আগে ছিল। আর এখন হান্টাররা আবার প্রশ্ন করে তাহলে সেই লোকটাকে, তাকে কেন আপনি দেখাচ্ছেন না? আর এখন স্টেজে থাকা লোকটা উত্তর দেয় তিনি যে ছিলেন তার সঙ্গে এখানে উপস্থিত থাকা একটা হান্টারের সম্পর্ক আছে, তাই আমরা এই সমস্ত ইনফরমেশনগুলো বাইরে বের করছি না। আর এই বলে তিনি সেখান থেকে চলে যেতে থাকেন। এই সময় চায়নার 7 স্টার হান্টার লিউ জিগ্যাং হাত তোলে আর বলে আমার একটা প্রশ্ন আছে। লিউ এখন বলে ওনার আইডেন্টিটি না বললে ওনাকে খুঁজতে যে খুব একটা সাহায্য হবে এরকম তো মনে হয় না। আর মিস্টার ব্রেনন আমি আপনাকে ডাইরেক্ট কোয়েশ্চেন করি, এই বিস্টটা নিজেকে যেই হান্টার বলছে তার সঙ্গে কি সাংজিনভোর কোনো সম্পর্ক আছে? আর এইটা শুনে মিস্টার ব্রেনন বলেন মিস্টার লিউ আপনি তো আমার কাছে কোনো অপশনই রাখলেন না,
তাহলে আমাকে এখন বলতেই হচ্ছে উনি বেঁচে থাকাকালীন নিজেকে যেই হান্টারটা বলছেন সে আসলে সাং জিনভোর বাবা। আর এই কথাটা শোনা মাত্রই সমস্ত হান্টারদের মধ্যে আবার কথাবার্তা শুরু হয়ে যায়। আর এরপরই লিউ জিগ্যাং সাং জিনভোকে প্রশ্ন করে, আচ্ছা মিস্টার সাং জিনভো, যদি এই বীজটা সত্যিই আপনার বাবা হয় আর যদি এখানকার সমস্ত হান্টাররা মিলে তাকে মারার চেষ্টা করে তাহলে আপনি কি করবেন? যার উত্তরে এখন সাং জিনভো বলে, হান্টারদের কাজ হচ্ছে বিস্টদেরকে মারা। যদি ওইটা আসলে একটা বিস্ট হয় তাহলে আমি ওকে মেরে ফেলবো, কিন্তু যদি ওটা আমার বাবা হয় তাহলে তাকে বাঁচানোর জন্য আমি দুনিয়ার সব হান্টারকে মেরে ফেলবো। আর এরপরে মিটিং শেষ হয়ে গেলে বাইরে এসে অন্য একজন সাং জিনভোকে জিজ্ঞাসা করে, তুমি যা যা বলছিলে সব কি সিরিয়াসলি বলছিলে? যার উত্তরে এখন সাং জিনভো হ্যাঁ জানায়। আর এখন ওই লোকটা আবার বলে, আমার বিশ্বাস হচ্ছে না তুমি 120 দেশের 500টা টপ র্যাঙ্কিং হান্টারের সামনে এটা বলে ফেললে। আর এরকম কাজ করার ক্ষমতা আরো একটা হান্টারেরও আছে। আর সেটা কে জিজ্ঞাসা করাতে তিনি এখন বলেন সে এখন হসপিটালে ভর্তি আছে। আসলে উনি থমাসের কথা বলছিলেন। আর এরপরই ওই লোকটা সাং জিনভোকে বলে, মিস্টার সাং জিনভো, আপনার যদি খুব একটা সমস্যা না হয় তাহলে তো আপনি আমাদের সঙ্গে ডিনারটা করতে পারেন। এদিকে সাং জিনভো এখন তার সামনে লিউ জিগ্যাংকে দেখতে পায়। সে সাং জিনভোর সামনে এসে চাইনিজ ভাষায় কিছু একটা বলে, যেটার সাং জিনভো কিছুই বুঝতে পারে না। আর এখন সাং জিনভোর পাশের লোকটা তাকে বলে, লিউ জিগ্যাং বলছে যে তুমি যখন টোকিওতে ছিলে সেখানকার এস র্যাঙ্কের গেটগুলো থেকে যে একটা বিষ চায়না থেকে পালিয়ে গেছিল সেই বিষটাকে এনেই মেরেছে। আর এটা শুনে সাং জিনভো পাশের লোকটাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি চাইনিজও বোঝো? আর এখন লোকটা বলে, যেহেতু আমি এশিয়া ডিপার্টমেন্টের হেড তাই আমাকে সব ল্যাঙ্গুয়েজ জানতেই হয়। আর এরপরেই লিউ জিগ্যাং আরো কথা বলে, যেগুলো এখন সেই লোকটা সাং জিনভোকে পরপর বলতে থাকে, যে লিউ জিগ্যাং এর কাছে ওই বিষটা অনেক পাওয়ারফুলি ছিল আর জলের মধ্যে লড়াই করা তো আরো কঠিন হয়ে উঠেছিল। আর সেই একটা বিস্টকে মারার পরে তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। তিনি দেখতে চান যে যেই হান্টার ওরকম অনেকগুলো বিস্টকে একসঙ্গে মেরেছে সে আসলে ঠিক কিরকম। আর একই সঙ্গে লিউ এটাও বলে যে সে খুবই খুশি যে সাং জিনভো থমাসকে মেরে হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছে, তার এটাই হওয়ার দরকার ছিল। আর এই বলে সে সাং জিনভোর দিকে হাত বাড়িয়ে দেয়। আর এখন সাং জিনভো ভাবতে থাকে যে আমি ভেবেছিলাম এই হান্টারটা হয়তো অতটা ঠিক ভালো নয়, কিন্তু এখন তো বেশ ইন্টারেস্টিং বলেই মনে হচ্ছে। আর এখন সাং জিনভো তার সঙ্গে হাত মিলিয়ে নেয়। আর এখন লিউ জিগ্যাং আরো একটা কথা বলে, যেটা এখন সাং জিনভোর পাশের লোকটা সাং জিনভোকে বুঝিয়ে দেয় যে লিউ জিগ্যাং এর মনে হয় সাসপেক্টটা সাং জিনভোর বাবা নয়। আর এই কথাটা বলার পরে লিউ জিগ্যাং সেখান থেকে চলে যায়। আর সে যেতে যেতে এটাও বলে যায় যে সে সাং জিনভোর সঙ্গে লড়াই করতে চায় না। আর এই সমস্ত ঘটনার পরেই মিস্টার ব্রেনন সাং জিনভোর কাছে আসে আর তার সঙ্গে কয়েকটা কথা বলতে চায়। আমরা দেখতে পাই যে এই মিটিং এ সাং জিনভো, মিস্টার ব্রেনন, মিস্টার অ্যাডাম হোয়াইট এবং মিস সেলনারও থাকে। মিস সেলনার প্রথমে সাং জিনভোকে বলে, আপনার সঙ্গে অনেকদিন পরে দেখা হচ্ছে, খুব ভালোই লাগলো। তাকে দেখে এখন সাং জিনভো ভাবতে থাকে, এটা তো সেই আপগ্রেডারটা নর্মা সেলনার, ইনি এখানে কি করছেন? আর তারপরে সাং জিনভো মিস সেলনারকে বলে, আমি ভাবিনি যে আপনার সঙ্গে আবার দেখা হয়ে যাবে। আর এরপরে মিস সেলনার সাং জিনভোকে বলে, বেশ কয়েকদিন ধরে আমার রাতে একটাই স্বপ্ন আসছে যে অনেক বড় বড় হান্টারদেরকে মেরে ফেলা হচ্ছে। আর তার কিছুদিন পরে এরকম একটা স্বপ্ন সত্যি হয়ে গেল। এখন সাং জিনভো জিজ্ঞাসা করে যে আপনি কি ক্রিস্টোফারকে নিয়েও স্বপ্ন দেখেছিলেন? যার উত্তরে এখন মিস্টার ব্রেনার বলে যে আমরা ক্রিস্টোফারকে আগে থেকেই বলেছিলাম, কিন্তু ও আমাদের কথা শোনেনি, আর যার জন্য আজকে ক্রিস্টোফারের সঙ্গে এরকম হলো। আর এখন মিস সেলনার বলে, যে সমস্ত পাওয়ারফুল হান্টাররা আমাদের এই পৃথিবীকে বাঁচিয়ে রাখছিল তারা একে একেই পরপর মারা যাচ্ছে, আর যারা তাদেরকে মারছে তারা কোনোভাবেই থামবে না। আর এটা শুনে সাং জিনভো প্রশ্ন করে, তাহলে আপনি কি আমাকেও সাবধানে থাকতে বলছেন? কিন্তু মিস সেলনার বলে, না, আমি তোমাকে এটা বলছি না, আমি তোমাকে বাকি সমস্ত হান্টারদেরকে বাঁচাতে বলছি। যারা এই সমস্ত হান্টারদেরকে মারছে তাদেরকে আমি স্বপ্নে দেখেছি, আর আমি তাদের মুখগুলো মনে করার প্রচুর চেষ্টা করেছি, কিন্তু আমি করতে পারিনি। তাই আমি নিজেই আমার স্বপ্নের মধ্যে ঢুকে তাদেরকে দেখার চেষ্টা করেছি, কিন্তু সেইখানে আমি শুধুমাত্রই অন্ধকার দেখেছি আর অসীম শক্তি দেখেছি, ঠিক যেরকম আমি তোমার মধ্যে দেখেছিলাম। আর সেই সময় আমার আর কিচ্ছু করা ছিল না, আমার তখনই ঘুম ভেঙে যেত। আর এখন মিস সেলনার বলে, আমার এখনো মনে আছে সেই ভয়েসটা যেটা আমার সঙ্গে কথা বলেছিল যখন আমি তোমার ভেতরে দেখেছিলাম। আর এখন সাং জিনভো জিজ্ঞাসা করে যে সে কি বলেছিল, যার উত্তরে মিস সেলনার বলে, সে আমাকে একটা কথাই বলল, এখান থেকে চলে যেতে আর যুদ্ধের জন্য অপেক্ষা করতে। আর এখন সাং জিনভোর মনে পড়ে যে একটা মোনার্ক তাকে একই কথাই বলেছে, যে রুলার আর মোনার্কদের মধ্যে যুদ্ধ হতে চলেছে। কিন্তু তাহলে যারা এই সমস্ত হান্টারদেরকে মারছে তারা কাদের সাইডে, রুলারদের নাকি মোনার্কদের? আর এরপরে সাং জিনভো মিস্টার সেলনারকে এটাও জিজ্ঞাসা করে, কিন্তু এই সময় আমি সমস্ত হান্টারদেরকে কি করে বাঁচাবো? যার উত্তরে মিস সেলনার বলে, একমাত্র তোমার মধ্যে সেরকম পাওয়ার আছে যেটার সাহায্যে তুমি সবাইকে বাঁচাতে পারো। আর এরপরে সাং জিনভো ভাবতে থাকে, তাহলে মিস সেলনার কি আমার ভেতরে শ্যাডো মোনার্ককে দেখেছে? হ্যাঁ, এটা হতেও পারে।
আর এরপরে মিস্টার ব্রেনার সাংজিনবুকে বলে যারা এই সমস্ত হান্টারগুলোকে মারছে তাদের পাওয়ার হান্টারদের থেকে অনেক বেশি, তাই নর্মাল হান্টারদেরকে দিয়ে কিছুই হবে না। তাদেরকে হারাতে গেলে আমাদের হান্টারদের থেকে অনেক পাওয়ারফুল কাউকে লাগবে, যেটা হলে তুমি। কিন্তু প্রথমে আমারও এই কথাটাই বিশ্বাস হয়নি, কিন্তু আগের দিন যখন তুমি থমাস আন্দ্রেকে হারালে তারপর থেকে আমারও মনে হচ্ছে যে তুমি একমাত্র সমস্ত হান্টারদেরকে বাঁচাতে পারো। আর অবশ্যই আমরা তোমাকে এটা ফ্রিতে করতে বলছি না, তুমি যা চাও তাই নিতে পারো, এমনকি সেই রিউন স্টোনটাও যেটা আমরা কামিশের থেকে পেয়েছি। তোমাদের মতো হান্টার্সরা থাকলেই আমরা এই দুনিয়াকে বাঁচিয়ে রাখতে পারবো, তোমাদের ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু সম্ভব না। কিন্তু সাংজিনবু এখন বলে আমাকে ক্ষমা করবেন, আমি এটা করতে পারবো না। যেটা শুনে এখন মিস্টার ব্রিনার বলে কেন, তুমি কি থমাসের উপরে এখনো রেগে আছো? যার উত্তরে সাংজিনবু বলে যে না, সেরকম কোনো ব্যাপার নেই, আসলে সে এখনো বুঝে উঠতে পারছে না যে ওকে লড়াইটা কাদের সঙ্গে করতে হবে। আর এই বলে সাংজিনবু সেই ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু বেরোনোর সময় সে মিস্টার অ্যাডাম হোয়াইটকে ডাকে আর বলে তুমি কি আমাকে একটু ওই লিস্টটা দিতে পারবে যাদের কথা মিস সেলনার বলছে যে মারা যেতে পারে, আর তারও সঙ্গে তুমি তাদের সঙ্গে কি আমার পার্সোনাল মিটিং করে যেতে পারবে? যেই কথাটা শুনে অ্যাডাম হোয়াইট এখন খুবই খুশি হয় আর বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর সেই দিনকে রাতে আমরা দেখতে পাই যে সমস্ত হান্টারদেরকে মিলিয়ে একটা পার্টি হচ্ছে, যেখানে আমরা এখন জিনোকেও দেখতে পাই। তার শরীর এখন পুরোপুরিভাবেই সুস্থ, আর এখন জিনো কাঁদতে শুরু করে আর সাংজিনবুকে বলে স্যার আমি খুবই খুশি হয়েছিলাম যখন আমি শুনলাম যে আপনি মিস্টার থমাস আন্দ্রের সঙ্গে লড়াই করেছেন শুধুমাত্র আমার জন্য। আর এখন অন্য 3টে হান্টার সাংজিনবুকে নিয়েই কথা বলে, তারা বলে ও আমাদের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আমি ওর প্রেজেন্স একদমই বুঝতে পারছি না। আর তারা এখন জিনোকেও দেখতে পায়, তারা ভাবে যে এই ছেলেটার জন্যই সাংজিনবু থমাসের সঙ্গে লড়াই করেছে। আর এখন সেইখানকারই একটা লোক সাংজিনবুর কাছে এসে বলে হ্যালো মিস্টার সাংজিনবু, আমি একটা কোম্পানির সিইও, যেই কোম্পানিরা ম্যাজিক বিস্টদের বডি নিয়ে কাজ করে, তাই আপনি ডানজনের মধ্যে যে সমস্ত বিস্টগুলোকে মারেন আমি তাদেরকে কিনতে চাই। তা এই বিষয়ে কি আমি আপনার সঙ্গে আরো কয়েকটা কথা বলতে পারি? যেই কথা শুনে সাংজিনবু বলে আমি পুরোপুরিভাবে রেইডের ব্যাপারগুলোই দেখি, আর আমার এই ভাইস গিল্ড মাস্টার এই সমস্ত ব্যাপারগুলো দেখে, আপনি ওনার সঙ্গে কথা বলুন। আর এখন জিনো সেই লোকটাকে হাই জানায়, আর একই সঙ্গে সে বলে আমি একটা পার্টিতে রয়েছি, এইরকম সময় সাধারণত আমি বিজনেস মিটিং করি না, কিন্তু ঠিক আছে আপনি বলুন কি বলার আছে। আর এমন সময় আমরা দেখতে পাই যে মিস্টার অ্যাডাম হোয়াইট সাংজিনবুর কাছে চলে আসে আর তাকে বলে এই দেখুন ওই লিস্টটা যেটার কথা আপনি বলেছিলেন। আর এখন সাংজিনবু দেখতে পায় যে সেইখানে দুনিয়ার সমস্ত টপ র্যাঙ্কিং হান্টারগুলোর লিস্ট রয়েছে, আর তাদেরকে একটা পয়েন্ট হিসাবে র্যাঙ্কও করা আছে। আর এইটা দেখি সাংজিনবু এখন অ্যাডামকে জিজ্ঞাসা করে তাহলে আমি এই লিস্টের মধ্যে কত নম্বরে থাকতাম? আর এখন মিস্টার অ্যাডাম হোয়াইট বলে যেহেতু তুমি ওরকম একটা জায়ান্টকে হারালে টোকিওতে, তা সেই হিসেবে তোমার নাম এখানকার 3 বা 4 নম্বরে থাকতো। এখন সাংজিনবু দেখতে পায় যে এই লিস্টে প্রথমে আছে থমাস আন্দ্রে, আর দ্বিতীয় হচ্ছে চায়নার লিউ জিগ্যাং, থার্ডে আছে ক্রিস্টোফার রিড, আর 4 নম্বরে আছে সিদ্ধার্থ বচ্চন। আর এখন এর পরের নামগুলো পরের আগে সে ভাবে এত নাম আমি এমনি মনে রাখতে পারবো না, আমি একটা কাজ করি এনাদের সবার কাছে আমার একটা করে শ্যাডো বিস্ট পাঠিয়ে দিই। কিন্তু তারও আগে আমাকে এটা বুঝতে হবে যে রুলার আর মোনার্কদের মধ্যে কে ভালো আর কে খারাপ, তারপরেই আমাকে লড়াই করতে হবে। আর এখন আমরা দেখতে পাই যে থমাস আন্দ্রেও সেই মিটিংয়ে চলে আসে, আর সে এসে সাংজিনবুকে ডাকে আর তাকে প্রথমেই এটা বলে যে তার হাতটা এমনভাবে ভেঙেছে যেটা কোনো হিলারই হিল করতে পারছে না, এই হাতটা ঠিক হতে অনেক সময় লাগবে। আর তুমি শুধুমাত্র আমাকেই না আমার পুরো গিল্ডকে আরেকটু হলে মেরেই ফেলছিলে, কিন্তু এরও পরে হোয়াং ডংসু ছাড়া সেখানে অন্য কোনো হান্টারও মরেনি। তার কারণটা হয়তো তুমি আমাদেরকে মারতে চাওনি, তুমি কেন এরকম করলে? আর সাংজিনবু এখন এর উত্তরে বলে তোমরা কেউই তেমন কোনো কিছু করোনি যার জন্য তোমাদেরকে মেরে ফেলতে হবে। আর তার এই কথা শুনেই থমাস সেখান থেকে চলে যায় আর বলে সে হোয়াং ডংসু শ্রাদ্ধ করতে যাবে, আর সেইখানে সে সাংজিনবুকেও আসতে বলে। আর একই সঙ্গে সে এটাও বলে যে যখন তার হাত ঠিক হয়ে যাবে তখন সে সাংজিনবুর সঙ্গে একবার খাবার খেতে চায়। সে সাংজিনবুকে তার নাম্বারটা ম্যানেজারকে দিয়ে দিতে বলে। আর এরপরে লর্ডা সাংজিনবুর সামনে আসে আর তাকে বলে আসলে থমাস আন্দ্রে আপনাকে থ্যাংক ইউ বলতে চায় যে আপনি ওনার গিল্ডের কারোরই কোনো ক্ষতি করেননি। আর এরই পরে সে সাংজিনবুর কাছ থেকে তার নাম্বার চায়, আর একই সঙ্গে সে বলে থমাস আন্দ্রে আপনাকে একটা গিফটও দিতে চায়, আপনি কি নিতে চান বলুন। যেটা শুনে সাংজিনবু বলে তার কিছু দরকার নেই, কিন্তু লরা বলে এরকম হবে না, থমাস যখন বলেছেন আপনাকে কিছু নিতেই হবে, তাই প্লিজ আমাকে বলুন আপনি কি চান। যার পরে সাংজিনবু বলে ঠিক আছে তাহলে একটা ভালো ড্যাগার হলেই হবে। আর তার এই কথাটা শুনে লরা সাংজিনবুকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অ্যাডাম হোয়াইট এখন সাংজিনবুকে বলতে থাকে তাহলে আপনি কি সমস্ত হান্টারগুলোর সঙ্গে মিটিং করবেন? যার উত্তরে সাংজিনবু বলে যে না, সেটার আর কোনো দরকার নেই। আর এরপরে সাংজিনবু মিস্টার অ্যাডাম হোয়াইটকে বলে আমি তো ওই 6 নম্বর র্যাঙ্কের হান্টারটাকে খুঁজেই পাচ্ছি না, সে কোথায়? যেটা শুনে অ্যাডাম হোয়াইট প্রথমে তো চমকে যায়, আর তারপরে সে সাংজিনবুকে বলে ওনাকে কিছুদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্রাজিলিয়ান গভর্নমেন্ট থেকে অনেক খুঁজছে কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ খবরই নেই। যেটা শুনে সাংজিনবু এখন ভাবে
তাহলে ওকে কি অলরেডি মেরে ফেলেছে? এখন অন্যদিকে আমরা কোরিয়াতে মিস্টার গোকে দেখতে পাই। তিনি এখন ভাবতে থাকেন তার হার্টের অনেকদিন ধরেই প্রবলেম হচ্ছে, কিন্তু আজকাল সেটা একটু বেশি বেড়ে গেছে। তাহলে তার কাছে কি আর খুব বেশি সময় নেই? আর এখন তিনি মনে করেন যে ওনার ডাক্তার ওনাকে বলেছিলেন যে আর 6 মাসের মধ্যেই তুমি মারা যাবে, কিন্তু তারপরও সে বছরের পর বছর ধরে এখনো বেঁচে আছে। কিন্তু এখন হয়তো আর সময় নেই। আর এরপরই তার ডেস্কের ফোনে একটা কল আসে। যে কলটা তুলে মিস্টার গো দেখতে পায় যে তার ওয়াইফ কল করেছে। তিনি এখন মিস্টার গোকে জিজ্ঞাসা করেন আজকে সবকিছু ঠিক আছে তো? যার উত্তরে মিস্টার গো বলে হ্যাঁ হ্যাঁ সবকিছু ঠিক আছে, কোনো কিছু খারাপ হয়নি, আর আমি তো এক্ষুনি বাড়ি যাচ্ছিলাম। কিন্তু এই কথাটা পুরোপুরি বলার আগেই মিস্টার গো বুঝতে পারে যে এইখানে কেউ এসেছে। আর এখন আমরা দেখতে পাই যে মিস্টার গো এর বাঁ দিকে একটা মোনার্ক বসে রয়েছে, যে হলো ফ্রস্ট মোনার্ক। আর এখানেই শেষ হয় সোলো লেভেলিং এর পর্ব 4। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।